তোমাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব এবং আমি আশা করব যে এই প্রশ্ন উত্তর পর্ব থেকে তোমরা যে অর্জনটুকু আজকে পাবে এখান থেকে রসায়ন পড়ার ব্যাপারে চমৎকার একটা ইন্সপায়ারেশন তোমাদের হবে ইনশাআল্লাহ। তো দেখো, প্রশ্ন উত্তর পর্বের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার পূর্বেই তোমাদের একটু পরিচয়টা আমার জানিয়ে দিই। মোহাম্মদ মজিদুল ইসলাম, সহকারী শিক্ষক, নাচল উপজেলা স্কুল। আমি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের 4টা ধারাবাহিক ক্লাস তোমাদের নিয়েছি। পুরো অধ্যায়টা শেষে দুটো সৃজনশীল প্রশ্ন আজকে তোমাদের করাবো। সৃজনশীল প্রশ্ন দুইটার জন্য দুটো নির্ধারিত উদ্দীপক আমি লিখে রেখেছি। তোমরা একটু আমার বোর্ডের এই পাশটা খেয়াল করো, উদ্দীপক দুইটি খাতায় লিখে নাও। উদ্দীপক দুইটি লিখে নেওয়ার পরে তোমরা নিজেরা একটু বোঝার চেষ্টা করো যে উদ্দীপক দুইটাতে আসলে কী কী রয়েছে। যেমন প্রথম উদ্দীপকে খেয়াল করে দেখো যে এখানে জিঙ্ক সলিড অবস্থায় রয়েছে, সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে উৎপাদের এক্স অংশে কী হবে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে একটু জানাও। আবার 2 নম্বরে দেখো জিঙ্ক সলিড, সালফারিক অ্যাসিড এখানে গাঢ় অবস্থায় রয়েছে। গাঢ় অবস্থায় থাকাকালীন সময়ে অয় এখানে উৎপাদে অয়ে কি বসবে এটাও কমেন্ট বক্সে আমাকে একটু জানাও। এবার দেখো 2 নম্বর উদ্দীপকের জন্য, আবারও বলছি 2 নম্বর উদ্দীপকের জন্য এ ইলেকট্রোবিন্যাস করে রাখছি, বি ইলেকট্রোবিন্যাস করে রাখছি, সি এর ইলেকট্রোবিন্যাস করে রেখেছি। এখন এই এ বি সি থেকে এ আর বি নিয়ে আমি একটা রাসায়নিক বিক্রিয়া তৈরি করেছি। বামে A2B2 আর ডান পাশে হচ্ছে 2BA3। এই রাসায়নিক বিক্রিয়াটাও তোমরা কমপ্লিট করে রাখো। তাহলে চলে আসি রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে। সৃজনশীল প্রশ্নের জন্য প্রথমে উদ্দীপকের কথা বলছিলাম, জিঙ্ক সলিড অবস্থায় সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, ঠিক আছে। তো উত্তরটা কেউ লিখেছো? এক্সের জন্য অনেকে হয়তো ট্রাই করছো। তো যাই হোক, আমি উত্তরটা লেখার চেষ্টা করি তোমাদের জন্য। জিঙ্ক সৃজনশীল প্রশ্ন 1, জিঙ্ক প্লাস H2SO4 সালফারিক অ্যাসিড জিঙ্ক সালফেট, সেখান থেকে দেখো এটা প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের নিশ্চয়ই মনে আছে জিঙ্ক সালফারিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত করবে, সুতরাং এখানে হাইড্রোজেন গ্যাস বসবে, ঠিক আছে। এখন 2 নম্বরের জন্য দেখো, 2 নম্বরে ছিল জিঙ্ক সলিড অবস্থায় ছিল প্লাস H2SO4 আমি নিয়েছি গাঢ় H2SO4। এক্ষেত্রে উৎপাদে জিঙ্ক সালফেট তৈরি হবে এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে সাথে পানি। সুতরাং এক্স এর জন্য আমরা পেলাম হাইড্রোজেন এবং ও এর জন্য পেলাম আমরা সালফার ডাইঅক্সাইড। তাহলে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম, আশা করা যায়। তাহলে উদ্দীপক যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি তোমাদের জন্য এই উদ্দীপকের জন্য 4টা নির্ধারিত প্রশ্ন একটু উল্লেখ করে দিই। যেমন 1 নম্বরে যদি বলি, কয়ের ক্ষেত্রে জারণ সংখ্যা বলতে কি বোঝো? জারণ সংখ্যা বলতে কি বোঝো? ক জারণ সংখ্যা অর্থাৎ কোনো যৌগের ভিতরে যে মৌলটা জারিত অবস্থায় রয়েছে, ওই অবস্থাটাকে বলা হচ্ছে জারণ সংখ্যা। যেমন ধাতু থেকে ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আধান হয়ে যায়, অধাতু থেকে অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান হয়ে যায়। এই অবস্থাটাকেই বলা হচ্ছে জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা আমরা সবাই বুঝি, আশা করা যায়। এবারে দেখো, কয়ের উত্তর যদি আমাদের হয়ে যায়, খ নম্বর প্রশ্নে আসি। কয়ের উত্তর যদি আমরা খুব সহজে করে ফেলতে পারি, তাহলে খ নম্বর প্রশ্নে আসি। ক্ষয়ের ক্ষেত্রে লিখলাম ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। হ্যাঁ, ধাতু নিষ্কাশনে একটি বিজারণ প্রক্রিয়া। এটাকে ব্যাখ্যা করতে হবে। কিভাবে ব্যাখ্যা করব? দেখো, ধাতুগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ধাতু সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, এরপরে শেষের দিকে তোমার কম সক্রিয় ধাতু আমরা পাবো। সক্রিয় ধাতুগুলো তোমার কোনো ধাতুই মূলত প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না। কম সক্রিয় ধাতু কিছু রয়েছে, যেমন গোল্ডেরা রয়েছে, এরা মুক্ত অবস্থায় থাকে। এছাড়া অধিকাংশ ধাতুই তোমার কারণ কোনো না কোনো মৌলের সাথে মিশ্রিত অবস্থায় থাকে।
তো আমরা দেখেছি সক্রিয় ধাতুগুলো যখন নিষ্কাশন করা হয় তখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা নিষ্কাশন করি। আর অধিকাংশ ধাতুর ক্ষেত্রে দেখবাও যে কার্বন বিজারণ, কার্বনের সাহায্যে বিজারণ করে ধাতুটাকে নিষ্কাশন করা হয়। যেমন মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে দেখা যায় যে কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন জিঙ্ক তোমার আকরিক আকারে থাকে, জিঙ্ক অক্সাইড আকারে থাকে, বা জিঙ্ক কার্বনেট আকারে থাকে। জিঙ্ক অক্সাইডকে যদি আমরা নিষ্কাশন করতে চাই তাহলে পরে কার্বন বিজারণ পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। দেখো কিভাবে করতেছি। জিঙ্ক অক্সাইড, কার্বন, এভাবে জিঙ্কটা নিষ্কাশিত হয়ে গেল, মনোক্সাইড উৎপন্ন হলো। দেখো তোমাকে যদি বিজারণটা কেমন করে হলো যদি দেখাতে চাই, +2 -2, এটা 0, এটা 0 মৌলিক মুক্ত অবস্থায় রয়েছে, এটা +2, এটা -2। আচ্ছা এবার দেখো জিঙ্ক, হ্যাঁ +2 থেকে 0 মানে হ্রাস পেয়েছে, কার্বন বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি, এটা হ্রাস। হ্যাঁ দেখো যেটা আমরা জানি যে বৃদ্ধি, যে অংশটা বৃদ্ধি পেয়েছে ওটা হচ্ছে জারণ প্রক্রিয়া, এটা জারণ, আর এটা হচ্ছে বিজারণ। তাহলে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া। খেয়াল করে দেখো কার্বন বিজারণ পদ্ধতিতে এটার সাহায্যে বিজারণ করা হয়েছে জিঙ্ক অক্সাইডকে, কার্বন জারণ পদ্ধতি, আর কার্বন তোমার এটাকে বিজারণ তৈরি করেছে। দেখো বলেছিলাম যে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, তাহলে এখান থেকে যে ধাতুটা নিষ্কাশিত হয়েছে এটা বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ধাতু নিষ্কাশিত হয়েছে জিঙ্ক। সুতরাং এটা আমাদের পরিষ্কার যে কার্বনের সাহায্যে আমরা বিজারণটা তৈরি করেছি। ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা সম্ভব। এটা মধ্যম সক্রিয় ধাতুর ক্ষেত্রে আমরা দেখব, এটা বিশেষ করে জিঙ্ক যেমন দেখলাম, লেডের ক্ষেত্রে আমরা দেখব লেড অক্সাইড থেকে লেড যেভাবে নিষ্কাশিত হয়ে যায়। তোমরা এটা বাসায় করতে পারো যে লেড অক্সাইড কিভাবে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয়। লেড অক্সাইড এর কার্বন বিজারণ। সো আমরা ক্ষয়ের উত্তরটা পেয়ে গেলাম যে ধাতু নিষ্কাশন একটা বিজারণ প্রক্রিয়া, এই অংশটা ব্যাখ্যা আমাদের পেয়ে গেলাম। তাহলে গয়ের প্রশ্নে যদি আমরা আসি প্রয়োগের ক্ষেত্রে, হ্যাঁ গয়ের প্রশ্নে যখন তুমি আসবে, গয়ের জন্য আমি নির্ধারিত একটা প্রশ্ন তোমাদের বলি। যেমন উদ্দীপক 1 কে 1 জারণ বিজারণ যুগপৎ ঘটে। বলছিলাম উদ্দীপক 1 নম্বর সমীকরণে 1 জারণ বিজারণ যুগপৎ ঘটে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখন তুমি প্রথমে বলেছিলাম যে জিঙ্ক সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা এই অধ্যায়ের আলোচনায় যখন গিয়েছিলাম তখন প্রতিস্থাপন বিক্রিয়া একটা রেডক্স রিয়াকশন বলেছিলাম। রেডক্স রিয়াকশন মানে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে অবশ্যই এখান থেকে আমরা জারণ বিজারণ পাবো। যেহেতু জারণ বিজারণ পাবো, সুতরাং আমরা দেখি যে এটা কিভাবে জারণ বিজারণ যুগপৎ করে, অর্থাৎ একই সাথে জারণ এবং বিজারণ সংঘটিত হয়। জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, এটা মৌলিক অবস্থায় রয়েছে 0, এটা -2। সো এইটা যদি 2x হয়, স্থানান্তরিত হলে +2 হবে। সো এটা +1, এটা +2, এটা মৌলিক অবস্থায় রয়েছে, এটা 0। সো দেখো আমরা মনে হয় উত্তর পেয়ে গেছি, এটা বৃদ্ধি। আর এখানে দেখো হাইড্রোজেনটা এটা হ্রাস পেয়েছে, জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। তাহলে খুব সহজেই আমরা জারণ বিজারণ নির্ণয় করে ফেলেছি। দেখো এটা জারণ, এটা হচ্ছে বিজারণ। তো
তো এখানে কিন্তু উত্তর শেষ নয়, তোমাকে কিন্তু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে পুরো সমীকরণ করে দেখাতে হবে, সমতা করে দেখাতে হবে। আয়ন ইলেকট্রন পদ্ধতি বলতে অর্ধবিক্রিয়া জারণ এবং অর্ধবিক্রিয়া বিজারণ করে তারপর তোমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে পুরো বিক্রিয়াটা সমতা বিধান করে তারপরে তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। তাহলে এখান থেকে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন তৈরি করেছে এবং হাইড্রোজেন আয়নটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হয়েছে। এই পুরো বিক্রিয়াটা যদি আমরা লিখতে চাই, এখানে আরেকটু দেখে নেই যে কী পরিমাণ ইলেকট্রন ত্যাগ এবং কী পরিমাণ ইলেকট্রন গ্রহণ হবে। 0 - +2, সো এটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে। আর এখানে হবে +1 - 0, সো এটা +1, একটা ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, আমরা অর্ধবিক্রিয়া জারণ এবং অর্ধবিক্রিয়া বিজারণ করতে চাচ্ছি। উপরের এই লাইনটা আমরা স্কিপ করি। হ্যাঁ, প্রথমে লিখি অর্ধবিক্রিয়া জারণ। তোমরা নিজেরা চেষ্টা করো। অর্ধবিক্রিয়া জারণ জিঙ্ক কয়টা বলেছিলাম, 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, উৎপন্ন করলো জিঙ্ক আয়ন। ঠিক আছে, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। আবার দেখো হাইড্রোজেন আয়ন, এখানে হাইড্রোজেন আয়ন আকারে রয়েছে। হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে রূপান্তরিত হয়েছে। সো এইটা আমরা মিশাই দিই। অর্ধবিক্রিয়া বিজারণ, হ্যাঁ হাইড্রোজেন আয়ন বলছিলাম, একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণু তৈরি করে। যেহেতু হাইড্রোজেন আমরা অণু আকারে লিখবো, সো এটা 2 দিলাম, 2 ইলেকট্রন, এখানে হচ্ছে H2। ঠিক আছে, হাইড্রোজেন অণু তৈরি হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা সমতা করতে চাই, এই দুই বিক্রিয়াকে, তাহলে দেখো 1 এবং 2 আমরা যোগ করে দেই। তাহলে এই 2 ইলেকট্রন কেটে যাবে, 1 এবং 2 আমরা যোগ করে দেই। তাহলে জিঙ্ক প্লাস 2H+, আর ডান পাশে আমাদের আছে জিঙ্ক 2 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, পরের ধাপে জিঙ্ক ধাতু আকারে থেকে গেল, আর এখানে আমাদের আছে H2SO4 রয়েছে। তো এই 2 আর প্রয়োজন নেই আমাদের, যেহেতু এখানে 2 আমরা দিয়ে দিয়েছি। ডান পাশে থাকলো জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, এই তো আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা হয়ে গেছে। তাহলে পুরো বিক্রিয়াটা জারণ এবং বিজারণ দুটোই সংঘটিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে 1 নাম্বার বিক্রিয়া জারণ বিজারণ একই সাথে ঘটে বা যুগপৎ ঘটে। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এবার আমরা চলে আসি ঘ নাম্বার প্রশ্নের জন্য। গয়ের প্রশ্নের উত্তর আমরা ইতোমধ্যে পেয়ে গেছি। ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমাদের একটু ভিন্নভাবে যদি প্রশ্নটা করতে চাই, যেমন তোমাদের ব্যাপন অধ্যায়ে 2য় অধ্যায়ের জন্য যদি প্রশ্নটা করতে চাই, আমাদের উদ্দীপক 1-এ ছিল, এখান থেকে আমরা x পেয়েছিলাম, আর এখানে 2 এর জন্য আমরা y পেয়েছিলাম। এখন x এটাও একটা গ্যাস, সালফার ডাইঅক্সাইড এটাও একটা গ্যাস। এখন এই 2 গ্যাসের মধ্যে যদি প্রশ্ন করা হয় যে এই 2 হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড x এবং y এর মধ্যে কার ব্যাপন হার বেশি এবং কার ব্যাপন হার কম, এরকম যদি একটা প্রশ্ন করি, তাহলে প্রশ্নটার আগে প্রশ্নটা লিখে নিই আমি। x ও y এর মধ্যে কার ব্যাপন হার বেশি, বিশ্লেষণ করো। আশা করছি অনেকে হয়তো প্রশ্নটা উত্তর করে ফেলেছ, তোমরা কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো আমাকে। তো দেখো, ব্যাপন হার নির্ণয়ের জন্য তোমাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি, সেটা হচ্ছে এই যে 2টা পদার্থের কথা উল্লেখ করা হয়েছে, পদার্থ 2টার আণবিক ভর নির্ণয় করতে হবে। শুধুমাত্র আণবিক ভর নির্ণয় করে আমরা অ্যান্সারটায় চলে যেতে পারবো। তাহলে প্রথমে আসি যে হাইড্রোজেন H2 এর আণবিক ভর।
1 × 2, সো এর আণবিক ভর হচ্ছে 2। আর সালফার ডাইঅক্সাইড HO2, সালফার 32 প্লাস 16 × 2, 2 প্লাস 32, 64। তাহলে হাইড্রোজেনের জন্য আমরা হাইড্রোজেন গ্যাসের জন্য পেলাম 2 আণবিক ভর এবং সালফার ডাইঅক্সাইডের জন্য পেলাম 64। আণবিক ভর এবং ব্যাপন হার এরা হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। সুতরাং যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে আণবিক ভর যার বেশি তার ব্যাপন হার ছিল কম, এবং যার আণবিক ভর কম ছিল তার ব্যাপন হার অত্যাধিক বেশি হবে। এখন দেখো হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 এবং সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64। সো হাইড্রোজেনের আণবিক ভর বোঝাই যাচ্ছে এখানে অনেক কম 2, সুতরাং এর আণবিক ভর হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এর তুলনায় যদি যাও, দুইটা গ্যাসের তুলনায় যদি যাও, তাহলে আমরা বুঝতে পারছি যে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর সালফার ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি। সুতরাং উত্তর আমরা পেয়ে গেলাম। ব্যাপন হারের বিশ্লেষণে আমরা এই উত্তরটা সহজেই পেয়ে গেলাম। তাহলে এই সৃজনশীল প্রশ্নের জন্য আমরা উদ্দীপকের যে 1 নম্বর উদ্দীপক উল্লেখ করে রেখেছিলাম, এই 1 নম্বর উদ্দীপক থেকে ক, খ, গ, ঘ 4টা প্রশ্নেরই চমৎকার উত্তর আমরা পেয়ে গেলাম। কি সোজা লাগছে তো বন্ধুরা? এবার দেখো 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্ন দেখো, আরেকটা সোজা উদ্দীপক দিয়ে রাখছি তোমাদের জন্য। পরীক্ষায় এর চাইতে কঠিন প্রশ্ন খুব একটা থাকে না, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। নবম শ্রেণীর শিক্ষার্থীরা হয়তো কিছুটা আতঙ্কগ্রস্ত, রসায়ন নিয়ে হয়তো ভাবতেছে কঠিন লাগছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এটা ভালো লাগবে। আর দশম শ্রেণীর জন্য আশা করছি যে এদের জন্য অনেক সহজ হয়েছে সাবজেক্টটি। তো আবার খেয়াল করি, নবম দশম সব শ্রেণীর শিক্ষার্থীরা আবার খেয়াল করো উদ্দীপকের দিকে। এর ইলেকট্রোবিন্যাস আমি করে রাখছি, বি সি ইলেকট্রোবিন্যাস করে রেখেছি। এখন মৌলগুলোর নাম তুমি আগে চিহ্নিত করে নাও। এ পারমাণবিক সংখ্যা 1 বোঝা যাচ্ছে, সুতরাং এটা হাইড্রোজেন 1s1, এটা এ। আর বি এর জন্য দেখো কি লিখছিলাম, 25, দ্যাট মিনস 7, সো এটা হচ্ছে নাইট্রোজেন। এটা বি। আচ্ছা, সি এর জন্য কি পেয়েছিলাম? সি হচ্ছে 285, মানে 15 হচ্ছে ফসফরাস। হ্যাঁ, এটা পেলাম ফসফরাস। ফসফরাস হচ্ছে সি। তাহলে এ বি সি আমরা পেয়ে গেছি। এখন ক নাম্বার প্রশ্নের জন্য যদি বলি, এটা উত্তর করছি আমরা 2 নাম্বার সৃজনশীল প্রশ্নের। আচ্ছা, ক এর জন্য যদি একটা প্রশ্ন দেই, ক যোজনী কাকে বলে? খুব সহজে উত্তর করতে পারি আমরা। যোজনী কাকে বলে? একটা মৌলের সাথে আরেকটা মৌলের সংযোজন বা একটা যৌগ থেকে কোনো মৌলকে প্রতিস্থাপন করার পদ্ধতিকে যোজনী বলে। তাহলে শুধুমাত্র যোজনী কাকে বলে বা যোজনী কি, এর উত্তর আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, খ নাম্বারের জন্য যদি কোনো প্রশ্ন চিন্তা করে, একটা প্রশ্ন যেমন ধরো H2SO4 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, এরকম একটা প্রশ্ন মাঝে মাঝে দেখতে পাই। তো দেখো, যেমন H2SO4 যৌগে সালফার এর সুপ্ত যোজনী কত? তো তোমরা অনেকে জানো আশা করছি, যারা জানো তোমরা উত্তর করতে থাকো, আর এর ফাঁকে আমি আনসারটা করার চেষ্টা করি। দেখো, আরেকবার বলছি, H2SO4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের যোজনী আমরা জানি 2, 4, 6, তার মানে এটা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। আর সালফারিক অ্যাসিড থেকে যদি আমরা এর সক্রিয় যোজনীটা নির্ণয় করতে চাই, সালফারের সক্রিয় যোজনী নির্ণয় করতে চাই, সক্রিয় যোজনী মানে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। জারণ সংখ্যা নির্ণয় করার পরে দেখব যে এর সর্বোচ্চ যোজনী কত আছে। সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, যেটা বললাম 2, 4, 6, তার মানে 6 হচ্ছে এর সর্বোচ্চ যোজনী। তাহলে দুটা বিষয় আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে যে সালফারের সক্রিয় যোজনীটা নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে যে সর্বোচ্চ যোজনী যেটা আছে ওটা আমাদের জানতে হবে। এই দুইটার পার্থক্য থেকে আমরা যা পাবো সেইটাই হবে সুপ্ত যোজনী। তাহলে প্রথমে আমাদের কাজটা হচ্ছে এর সক্রিয় যোজনী নির্ণয়। সালফারের সক্রিয় যোজনী
প্রথমে সক্রিয় যোজনী নির্ণয় করব। নির্ণয় করার জন্য H2SO4 থেকে সালফারকে যদি আমরা এক্স নিয়ে নেই তাহলে আমাদের দাঁড়াবে +1 × 2 প্লাস H2SO4 করতেছি, তাহলে এটাকে আমরা এক্স নিয়েছি প্লাস -2 × 4 ইকুয়াল, যেহেতু উপরে কোনো চার্জ নেই সুতরাং টোটাল যোগফল হচ্ছে 0, বা এখান থেকে আমরা পাবো +2 + x -8 ইকুয়াল 0, বা x ইকুয়াল হচ্ছে -6 + 6 এই পাশে এসে, তাহলে সালফারের সক্রিয় যোজনী আমরা পেলাম +6 পেলাম সক্রিয় যোজনী। আর সর্বোচ্চ যোজনী কত ছিল? 6। সর্বোচ্চ যোজনীটা আমরা লিখে নিই। সালফারের সর্বোচ্চ যোজনী ছয়। তাহলে সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর পার্থক্য, সক্রিয় যোজনী পেলাম 6 এবং সর্বোচ্চ যোজনী পেলাম 6, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে পরে বোঝা যাচ্ছে যে এর সুপ্ত যোজনী হচ্ছে 0। তাহলে সুপ্ত যোজনী নির্ণয় করি আমরা। অতএব সালফারের সুপ্ত যোজনী পেলাম সর্বোচ্চ যোজনী বিয়োগ হচ্ছে সক্রিয় যোজনী, সর্বোচ্চ বিয়োগ সক্রিয়, সর্বোচ্চ 6, সক্রিয় হচ্ছে 6, তাহলে আমরা সুপ্ত যোজনী পেলাম 0। তাহলে সালফিউরিক অ্যাসিড যোগে H2SO4 যোগে সালফারের সুপ্ত যোজনী পেলাম আমরা 0। এখন এইরকম আরও কিছু যৌগ রয়েছে, যেমন কার্বন মনোক্সাইড CO, কার্বন মনোক্সাইড যোগে কার্বনের সুপ্ত যোজনী কত, এরকম প্রশ্নও থাকে। তো তোমরা নিজেরা একটু চেষ্টা করো, তোমরা আনসারটা করার চেষ্টা করো। সে যদি না পেরে থাকো তাহলে শেষ মুহূর্তে আমি আনসারটা বলে যাব। কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত, আবারও বললাম। তাহলে ক্ষয়ের অ্যান্সারটা আমরা করেছি। এবার দেখো গ নাম্বার জন্য আমি যদি একটা প্রশ্ন চিন্তা করি, গয়ের জন্য যেমন সি একটা যৌগ মৌল ছিল, দেখো সি এর এখানে একটা মৌল রয়েছে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। আমরা যদি বলি সি মৌলটি একাধিক যোজ্যতা প্রদর্শন করে, ব্যাখ্যা করো। আচ্ছা, তো সি একাধিক যোজ্যতা প্রদর্শন করে, এটা ব্যাখ্যা করতে হলে তোমাকে কি কি উপায় অবলম্বন করতে হবে দেখো। যেমন সি ছিল আমাদের ফসফরাস, এর ইলেকট্রোবিন্যাস উপরে লিখে রাখছি, একে আমরা উত্তেজিত করি। আচ্ছা, ইলেকট্রোবিন্যাস থাকা অবস্থায় দেখো উত্তেজিত করলাম 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। স্বাভাবিকভাবে যদি আমরা উত্তেজিত করি তাহলে এর বাইরের শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন পাবো 3টি। আবার বলছি, স্বাভাবিকভাবে যদি একে উত্তেজিত করা হয় তাহলে বাইরের শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে 3টি, তার মানে এর যোজনী হচ্ছে 3। সুতরাং ফসফরাসের যোজনী 3, এটা আমরা পেয়ে গেলাম নিশ্চিতভাবে। কিন্তু এর বাইরের শক্তি স্তরে দেখো আছে 5টি ইলেকট্রন, 3s2, আর এখানে আছে 3টি, মানে 5টি ইলেকট্রন রয়েছে। এবং বাইরের শক্তি স্তরে 5টি ইলেকট্রন রয়েছে এবং শক্তি স্তরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে আমরা জানি তৃতীয় শক্তি স্তরের জন্য এস পাবো, পি পাবো, ডি পাবো, এস অরবিটাল পাবো, পি অরবিটাল পাবো, ডি অরবিটাল পাবো। তোমাদের মনে থাকা আছে হয়তো, তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। 18টির জন্য যদি তুমি এস এর জন্য 2টি পাও, পি এর জন্য 6টি পাচ্ছ, তার মানে তাহলে এস, পি এবং ডি এর জন্য 10টি পাচ্ছ। সহজে আমরা 18টা বুঝতে পারছি যে এস, পি, ডি 3টা আমাদের অরবিটাল ব্যবহার করতে পারবো তৃতীয় শক্তি স্তরের জন্য। 3 যোজনী এটা নিশ্চিত হতে পেরেছি আমরা, ফসফরাসের 3 যোজনী এটা আমরা নিশ্চিত হতে পেরেছি। এখন এর বেশিও যে যোজনী হওয়া সম্ভব, সেজন্য তোমাকে আরেকবার উত্তেজিত করতে হবে।
2 2p 6 3s 3px 3py 3p z। আচ্ছা এবার দেখো এস থেকে পি পি বলছিলাম, তারপরে পি এর পরে ডি আছে 3d এক্স ওয়াই। সো এক 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 এভাবে তুমি 5টা ইলেকট্রন পেয়ে যাবা, অযুগ্ম ইলেকট্রন। তাহলে অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেলাম আমি 5টা। সুতরাং আমি 3ও বলতে পারি ফসফরাসের যোজনী, ফসফরাসের যোজনী আমি 5ও বলতে পারি। কেন 5 বলতে পারলাম? কারণ তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল রয়েছে। ডি অরবিটাল রয়েছে তাই ডি অরবিটালে ইলেকট্রনটা স্থানান্তরিত হওয়া সম্ভবপর হয়েছে। এখন অনেক সময় এইরকম একটা প্রশ্ন আছে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারে, আমি পুরো আলোচনার জন্য বলছি, যে ফসফরাসের সাথে নাইট্রোজেনের একটা তুলনা করা হয়, যে নাইট্রোজেনের পঞ্চযোজী মানে এন, যেমন ধরো নাইট্রোজেন পেন্টোক্লোরাইড গঠন হওয়া সম্ভবপর নয়, কিন্তু ফসফরাস পেন্টোক্লোরাইড গঠন হওয়া সম্ভব। কারণ ফসফরাসের বাইরের শক্তি স্তরের ইলেকট্রনটি ডি অরবিটালে যেতে পারে, কিন্তু নাইট্রোজেনের বাইরের শক্তি স্তরের ইলেকট্রনটি ডি অরবিটালে যেতে পারে না, কারণ নাইট্রোজেনের বাইরের শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, আর ফসফরাসের বাইরের শক্তি স্তরটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। সুতরাং আমরা গয়ের উত্তরটা ইতিমধ্যে পেয়ে গেছি যে ফসফরাসের একাধিক যোজ্যতা হওয়া সম্ভব। এখন ঘ নাম্বারের জন্য কি প্রশ্ন আমরা তৈরি করব দেখো। ঘ নম্বরে আমি একটা এখানে উদ্দীপক লিখে রাখছি, এই পাশটা দেখো। হ্যাঁ, A2B2, এটা ছিল A2 প্লাস B2, এটা গ্যাস, এটা হবে 2BA3, এটা গ্যাস। এখানে ডেল এইচ এর মানটা হচ্ছে, হ্যাঁ, তাপ ও চাপের প্রভাব, এই রাসায়নিক বিক্রিয়ার জন্য তাপ ও চাপের প্রভাব। তা রাসায়নিক বিক্রিয়াটা আমরা আগে কমপ্লিট করি। এ আমরা লিখে রেখেছিলাম হাইড্রোজেন H2 প্লাস বি আমাদের হাতে ছিল নাইট্রোজেন N2, তাহলে উৎপন্ন হবে NH3, আচ্ছা 2 গ্যাস ডেল এইচ মাইনাস 92 কিলোজুল। আচ্ছা সো হাইড্রোজেন 3 লাগবে। হ্যাঁ, এই যৌগের জন্য তাপ ও চাপের প্রভাব লাসাতেলের নীতি অনুযায়ী তোমাকে যদি বিশ্লেষণ করতে বলে, তাহলে তাপের প্রভাব আগে তুমি বিশ্লেষণ করবে। তাপের প্রভাবের জন্য তাপের প্রভাব ব্যাখ্যায় গিয়ে তোমাকে আগে দেখতে হবে বিক্রিয়াটি তাপ উৎপত্তি না তাপ হরি। আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপত্তি, কারণ এখানে ডেলেজের মানটা হচ্ছে ঋণাত্মক। যেহেতু বিক্রিয়াটা তাপ উৎপত্তি, সুতরাং এই বিক্রিয়ায় তাপের প্রভাবটা হবে এইরকম। তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাতে অগ্রসর হয়, এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাতে অগ্রসর হয়, মানে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে অগ্রসর হবে। সুতরাং তাপের প্রভাবটা আমরা ক্লিয়ার বুঝতে পারি এই অংশে। আর যদি চাপের প্রভাব তোমাকে বলে, তোমার জন্য চাপের প্রভাব নির্ণয় করা অনেক সহজ। দেখো বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা হাইড্রোজেন এবং নাইট্রোজেন 3 আর 1, এর বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4, উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা পার্থক্য রয়েছে এবং বিক্রিয়কে বেশি উৎপাদে কম রয়েছে, সুতরাং এই বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখে অগ্রসর হবে, মানে বাম থেকে বিক্রিয়া ডানে সরে যাবে। সুতরাং বিক্রিয়ায় চাপের প্রভাব রয়েছে, মোল সংখ্যার পার্থক্য রয়েছে, মোল সংখ্যা বিক্রিয়কে বেশি আছে, উৎপাদে কম রয়েছে, সুতরাং চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখের দিকে অগ্রসর হবে, মানে সামনে অগ্রসর হবে। সো আমরা এই বিক্রিয়া থেকে লাসাতেলের নীতি অনুসারে তাপের এবং চাপের প্রভাব সহজেই ব্যাখ্যা করতে পারি। আরেকটা প্রশ্ন তোমাদের অনেক সময় থাকে যে এইরকম একটা বিক্রিয়া দিয়ে বলে যে এর তাৎপর্য নির্ণয় করো। হ্যাঁ, এই উত্তরটা কিন্তু একই রকম হবে, সেজন্য বলছি আমি যে বিক্রিয়াটা লেখার পরে বলে যে তাৎপর্য নির্ণয় করো, তাৎপর্য নির্ণয় করো। তখন তোমরা কি করবে, এর তাৎপর্য কি কি? এটা একটা তাপ উৎপত্তি বিক্রিয়া, সুতরাং এর তাপের প্রভাব রয়েছে। বিক্রিয়া তাপ প্রয়োগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হবে, তাপ হ্রাস করা হলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। এবং এই চাপের প্রভাব রয়েছে, চাপটা কি ধরনের রয়েছে? বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, উৎপাদের মোল সংখ্যা কম, সুতরাং বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়া সম্মুখ দিকে অগ্রসর হবে। সো আমরা এইভাবে তোমরা খুব সহজেই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবে। আমি আজকে 2টো সৃজনশীল প্রশ্নের উত্তর করিয়েছি, এর বাইরেও তোমরা আরও সৃজনশীল প্রশ্নের আনসার করবে আশা করি, এবং ভালো থাকবে, ভালোভাবে উত্তর করবে এবং পড়াশোনার মধ্যে থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।